আমি একটা কথা শুধু বলবো, এই যে সাধারণ আলেম সমাজ যে ব্যানারের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আমরা অনেকেই মনে করছি যে এটা এই ইতিমধ্যেই সাম্প্রতিক সময়ে সৃষ্টি হওয়া কোনো আলেমদের প্ল্যাটফর্ম। এটা ভুল। ভারত উপমহাদেশের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখি কোনো বিপ্লব আলেম সমাজ ছাড়া পূর্ণতা পায়নি। এই যে সাধারণ আলেম সমাজের যে জুলাই আন্দোলনে অ্যাক্টিভিটি এবং জুলাইয়ের চেতনার মশাল নিয়ে এখনও সামনে অগ্রসর হতে চলেছে, এটার যদি একটু অতীতের দিকে আমরা দৃষ্টিপাত করি, তাহলে অন্ততপক্ষে 1831 সাল থেকে ধরতে হবে, যখন সঈদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকুটের প্রান্তরে রক্ত ঝরিয়েছিলেন ব্রিটিশদের মোকাবেলা করতে এবং তাদের দূষর শিখদের বিরোধিতা করতে। এর পরের ধারাবাহিকতা হলো 1857 সালে যখন দিল্লিতে সিপাহী বিপ্লব হয়। এটাকেও অনেক সময় শব্দচয়নে আমাদের প্রতিপক্ষরা আমাদেরকে শব্দচয়নে আমাদের সাথে ঘায়াল করে কথা বলতে চায়। 1857 সালের সিপাহী বিদ্রোহ নয়, ওটাও ছিল সিপাহী বিপ্লব, ওটা বিদ্রোহ নয়। যখন 1857 সালে দিল্লির সালতানাতে সর্বশেষ মুঘল সুলতান ছিলেন বাহাদুর শাহ জফর, নামকা ওয়াস্তে একজন প্রতীকী শাসক সুলতান ছিলেন, কিন্তু পর্দার আড়াল থেকে শাসন কার্য পরিচালনা করত মূলত ব্রিটিশ। তো মুঘল সালতানাতের সেনাবাহিনী থেকেই এই বিপ্লবটা শুরু হয়েছিল, পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। তখনও উলামায়ে দেওবন্দের মুরব্বী যারা ছিলেন সেই সময়ে তারা ঘরে বসে থাকেননি। হজরত হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ছিলেন আমির, সেনাপতি ছিলেন হজরত কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, এবং তার সহকারী সেনাপতি ছিলেন হজরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। ব্রিটিশদের সাথে লড়াইয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন শামেলির ময়দানে, যদিও ভাগ্য খুবই খারাপ ছিল, তারা পরাজয় বরণ করেছিলেন। আমরা যদি এই ধারাবাহিকতাটাকে আরও একটু সামনে নিয়ে যাই, তাহলে দেখতে পাই খেলাফত আন্দোলনে ভারতে, সেখানেও সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের নেতৃত্বে আন্দোলন চলেছিল, মুহাম্মদ আলী জওহর সহ আরও অনেকেই। আমরা যদি এটাকে আরও একটু সামনে নিয়ে যাই, দেখতে পাই রেশমি রুমাল আন্দোলনেও উলামায়ে দেওবন্দ ছিলেন, হজরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। এমনকি পুরো ব্রিটিশ খেদাও আন্দোলনে সম্মুখ ফ্রন্টে ছিলেন উলামায়ে দেওবন্দ। এবং সর্বশেষ 1947 সালে ব্রিটিশ খেদাও আন্দোলন সফল হয়, ভারত স্বাধীনতা লাভ করে। এরপর 1971 সালেও উলামায়ে দেওবন্দের অবদান অনস্বীকার্য। বড় একটি অংশ স্বাধীনতা যুদ্ধে উলামা একরাম ছিলেন, দেওবন্দি আলেমগণ ছিলেন, কিন্তু গায়ের জুড়ে সিনা জুড়ে উলামায়ে দেওবন্দকে, বিশেষ করে উলামায়ে দেওবন্দকে সকল আলেম সহ রাজাকার সাব্যস্ত করা হয়। অথচ আমরা দেখি যুগান্তরের একজন বড় সাংবাদিক শাকের হোসেন শিবলি ঢাউস সাইজের হাজারো পৃষ্ঠার একটা বই লিখেছেন আলেম মুক্তিযোদ্ধার খোঁজে। এইভাবে প্রতিটি বিপ্লবে আলেমদের রক্ত না ঝরলে সেই বিপ্লব পূর্ণতা পায় না। এই জুলাইয়ের বিপ্লবে আলেমদের রক্ত ঝরেছে, কিন্তু আমরা দেখতে পাই কিছু রামভাম বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা এখনো বলে, নির্লজ্জের মতো বলে, যে জুলাইয়ে আলেমদের অবদান কি ছিল, কি করেছে। আরে আমি বলবো, আলেমদের অবদান কি এটা এখনো উত্তরার একটা রুট ডিভাইডারে লেখা আছে। আমি প্রায় আসা যাওয়ার সময় দেখি সেখানে লেখা আরবিতে উখরুজিয়া হাসিনা মিন বাংলাদেশ, যদিও আরবি ব্যাকরণিক নিয়ম হিসেবে এখানে বাক্যটা ভুল, উখরুজিয়া হাসিনা মিন বাংলাদেশ হবে, হে হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়ে যা। এই কথাটা তো কোনো জেনারেল শিক্ষিত ইংলিশ মিডিয়ামের ছাত্র লিখতে পারে না, এটা অবশ্যই একজন মাদ্রাসা পড়ুয়া কোনো ছাত্রের হাতে লেখা। এই কালি, এই দাগটা এখনো মুছে যায়নি। আমরা দেখেছি জুলাইয়ের সবচেয়ে বড় নক্ষত্র ছিল যাত্রাবাড়ি, সবচেয়ে বেশি শহীদ ওইখানে হয়েছে। আমরা যতদূর জানি, এই যে জুলাইয়ের আবাবিল বইয়ের মধ্যে মাদ্রাসা ছাত্র আলেমদের মধ্যে 85 জন শহীদের নাম লেখা হয়েছে, শত শত আহত। আমি জেলখানায় ছিলাম, আমি সংক্ষেপ করছি একেবারে। আপনারা জানেন ডেইলি স্টারের সেই মিথ্যা মামলায় শুধুমাত্র জাস্ট ফেসবুকের একটা ছবি শেয়ার করার দায়ে, অথচ যারা এইসব প্রতিষ্ঠানে হামলার কুশীলব, পর্দার আড়ালের, এমনকি পর্দার বাহিরে যারা, তাদের কাউকে নিয়ে যাওয়া হয়নি। ওই ঘুরে ফিরে আলেমদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে সব সময় টার্গেট করা হয়। সেই টার্গেটের শিকার আমি ছিলাম। তো কেরানীগঞ্জ জেলখানায় আমি যখন কারাবন্দী ছিলাম, তখন বিগত পতিত সরকারের অনেক বড় বড় একেবারে শীর্ষ তালিকার নেতাদের সাথে আমি জেল খেটেছি। তো ওনারা স্বীকার করেছেন যে জুলাইয়ের সময় যে
আলেমরাও মাঠে ছিল আমাদের বিরুদ্ধে। এটা আমরা যাত্রাবাড়ির সেই রণক্ষেত্র দেখার পর আমরা বুঝতে পেরেছি। এজন্য তারা আমার দাড়ি টুপি জুব্বার প্রতি বক্র দৃষ্টিতে তাকাইতো, বলতো এই হুজুর যদিও ভাল মানুষের মতো চলে, আমাদের নামাজ পড়ায়, কোরআন মাসআলা দেয়, কিন্তু এরাই কিন্তু আমাদের বিরোধী, এরাই গণভবনে ছিল। পুরা আপনার এই যে এই কেরানীগঞ্জ সহ কাশিমপুর কারাগারে আমি চালানো এখানে চলে গিয়েছিলাম, আমার বিরুদ্ধে ছাত্রলীগের অনেক ভাইরা, সবাই নয় অনেকেই রটনা ছড়িয়ে দিল যে এই সেই হুজুর যাকে আমরা ভিডিওতে গণভবনে দেখেছি। তার মানে এটা কি বোঝায়? আমরা যারা আমাদের প্রতিপক্ষ, যারা ফেসিবাদ, তারা নিজেরাই স্বীকার করে, নিজেরাই সাক্ষী দিচ্ছে যে গণভবনে হুজুররা ছিল। গণভবনে হুজুররা ছিল, এটার সবচেয়ে বড় সাক্ষী হলো একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে যে সালমান এফ রহমান সাহেব কথা বলছেন শেখ রেহানার সাথে, ওই যে আপা এই সেই দাড়ি টুপি জুব্বাওয়ালা হুজুর, এরকম একটা কথা আছে না? দাড়ি টুপি জুব্বাওয়ালা কারা এই বাংলাদেশে? বিশেষ করে আমি বলবো উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার ছেলেরা এইভাবে পাগড়ি আর জুব্বা দাড়ি পরে থাকে। সবার আগে বলতে হবে উলামায়ে দেওবন্দ মাদ্রাসার ছাত্র, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্ররা জুলাইয়ের সম্মুখ সমরে ছিল। এটা আমাদের প্রতিপক্ষরাও বুঝেছে, নিজ মুখে স্বীকার করেছে। আমি আরেকটা তথ্য দিয়ে শেষ করবো, সময় নেই। জেলখানায়, যেহেতু আমি কোনো রাজনীতি করি না, অন্যের চিন্তার সাথে আমি একমত নাও হতে পারি, কিন্তু মানুষ হিসেবে সৌহার্দ্য সম্প্রীতি রাখার পক্ষে আমি এভাবেই চলি। এজন্য পতিত সরকারের যত বন্দী ছিলেন দুইটা জেলখানায়, কেরানীগঞ্জ, কাশিমপুর, আমার সাথে অনেকের ভালো সম্পর্ক ছিল। গল্পে গল্পে ঢাকার সিনিয়র অনেক ছাত্রলীগ নেতা ভাইয়েরা আমাকে এই কথাটা বললেন যে আমাদের পরাজয়ের পর আমরা সাভারে সম্ভবত কোথাও ওনারা বলেছিলেন আমরা গোপন অনুষ্ঠান করেছিলাম, সেখানে আমাদের ব্যর্থতা, পরাজয়ের কারণ, ক্ষতগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে আমরা ঢাকার প্রতিটা গলিতে গলিতে স্পটে আমরা চিহ্নিত করে দেখাইছি এইখানে একটা কওমি মাদ্রাসা, এইখানে একটা কওমি মাদ্রাসা, এইখানে একটা নুরানি মাদ্রাসা, এইখানে একটা হেফজ মাদ্রাসা। তার মানে ঢাকা পুরাটা ছেয়ে গেছে হেফাজতি আলেমদের কারণে। ঢাকার প্রতিটা পয়েন্টে কওমি মাদ্রাসা, আর এই কওমি মাদ্রাসার আলেমরাই আমাদেরকে পরাজিত করেছে। আমরা যেটা দেখতে পেয়েছি যাত্রাবাড়ির পয়েন্টে, তার মানে এক একটা কওমি মাদ্রাসা আমাদের লীগ বিরোধী দুর্গ, এটা তারা স্বীকার করেছে। এবং তারা বলেছে সামনে ক্ষমতায় আসলে আগে কওমি মাদ্রাসা উৎখাত করতে হবে, এটা তাদের টার্গেট। তো আমরা থেকে কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা এসে বলছি যে জুলাই হুজুরদের অবদান কি, এই কথা বলে বিশেষ করে দেওবন্দি কওমি আলেমদেরকে টার্গেট করে এখানে তারা দেওবন্দি আলেম, কওমি আলেম সমাজের অবদানকে খাটো করতে চায়। আরে তোমার স্বীকার করা না করে কি আসে যায়? স্বয়ং ফেসিবাদ পর্যন্ত, ফেসিবাদের নেতারা পর্যন্ত স্বীকার করে যে তাদের পরাজয়ের পেছনে হুজুররা ছিল। ইনশাআল্লাহ ইসলামের জন্য হোক, দেশের জন্য হোক, যে কোনো বিপ্লবে আলেমদের যেভাবে অতীত অবদান ছিল এভাবেই থাকবে, এবং সেই সম্মুখ সমরে সাধারণ আলেম সমাজ থাকবে, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ।